আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা এবং প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই লাইভ আড্ডায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই জানেন আজকে সকল সন্দেহ সংশয় আমাদের বাড়ি ভাড়ার ব্যাপারে দূর হয়েছে, কারণ আজকে মাওসির পক্ষ থেকে আমাদের 15% বাড়ি ভাড়া জুলাই থেকে কার্যকরের ব্যাপারে নির্দেশনা জারি করা হয়েছে। আমরা আশা করছি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর তারাও খুব দ্রুত সময়ের মধ্যে এরকম অফিস আদেশ জারি করে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য জুলাইয়ের 1 তারিখ থেকে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো 15% বাড়ি ভাড়া কার্যকর করবে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং অত্যন্ত খুশির। আমরা প্রথমেই মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা রহমত ছিল বলেই আমাদের এই ঐতিহাসিক আন্দোলনটি সফল হয়েছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রতি, যারা সরাসরি শহীদ মিনারের বাড়ি ভাড়ার আন্দোলনে উপস্থিত হয়ে আন্দোলনকে বেগবান করেছিলেন। যারা আন্দোলনে আসতে পারেননি, আমাদের জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, দোয়া করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি রাজনৈতিক দলগুলোর প্রতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামাত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, তারপরে গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস সহ বাংলাদেশের যে সকল রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের এই প্রোগ্রামে এসে আমাদের দাবি দেওয়ার সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রেখেছিলেন, আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শহীদ উসমান হাদি রাহিমাহুল্লাহর প্রতি। আপনারা জানেন উনি আমাদের এই প্রোগ্রামে এসেছিলেন এবং উনি অত্যন্ত চমৎকার বক্তব্য দিয়েছিলেন, কারণ তার বাবা শিক্ষক। তিনি বলেছিলেন যে শিক্ষক কি কষ্টে জীবন যাপন করে, শিক্ষকের সন্তান হিসাবে এটা আমরা ছোট থেকে দেখে বড় হয়েছে। আজকের এই প্রোগ্রাম থেকে আল্লাহ তাআলার দরবারে শহীদ উসমান হাদি রাহিমাহুল্লাহ আল্লাহ তাআলা যাতে তাকে তার সকল গুনাহ খাতা মাফ করে জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা দান করেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি। আমরা জাকসু নেতৃবৃন্দের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা জানেন ডাকসু নেতৃবৃন্দ বারবার আমাদের এখানে এসেছেন এবং আমাদের আন্দোলনের আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন। ডাকসু বিপি সহ ডাকসু নির্বাচিত নেতৃবৃন্দ, জাকসুর যিনি জিএস ছিলেন উনি আমাদের এখানে এসেছেন এবং অন্যান্য নেতৃবৃন্দ এসেছেন। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন আমাদের এখানে এসেছেন। এর বাইরে আমাদের মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, তারা যে অবর্ণনীয় পরিশ্রম করেছেন, কয়েকজন সাংবাদিক তারা যে অবর্ণনীয় পরিশ্রম করেছেন, এটা আসলে আমরা যারা এখানে 24 ঘন্টা ছিলাম আমরা দেখেছি। আমরা আজকে লাইভের মাধ্যমে আমাদের এই সাংবাদিক ভাইদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা
আরো কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি, সাধারণ জনগণের প্রতি, আমাদের শিক্ষার্থী অভিভাবকদের প্রতি, কারণ তারাও সবাই মনে প্রাণে চেয়েছিলেন যে আমাদের আন্দোলনটা সফল হোক। সবার সমর্থনের ফলেই, সকলের সহযোগিতার ফলেই, সকলের দোয়ার ফলেই আমাদের আন্দোলনটি সফল হয়েছিল। এর জন্য আরো আমি কৃতজ্ঞতা জানাই বিভিন্ন আইন শৃঙ্খলায় রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর যারা সদস্য, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, এবং গোয়েন্দা সংস্থার বিভিন্ন সদস্য যারা ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আমাদের যিনি বিএনপির ডিসি ছিলেন, রমনার যিনি ডিসি ছিলেন মাসুদ ভাই, আমাদের ওনার কথা বিশেষভাবে আসলে স্মরণ করতে হয়। উনি আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। বিশেষভাবে বর্তমানে তিনি চট্টগ্রামের এসপির দায়িত্বে আছেন, চট্টগ্রাম জেলার। বিশেষভাবে তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের এনসিপির শিক্ষা বিষয়ক সম্পাদক জনাব এবং যুগ্ম মহাসচিব জনাব ফয়সাল মাহমুদ শান্ত ভাই আমাদের আসলে অনেক পরিশ্রম করেছে আন্দোলনের পেছনে, এবং এনসিপির একটা বড় রকমের ভূমিকা ছিল আমাদের এই আন্দোলন সফল করার ক্ষেত্রে। তাদের প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আসলে আমাদের অবশ্যই আনন্দের দিন, কারণ আমরা বাংলাদেশে যারা আমরা এমপিভুক্ত শিক্ষক কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে আমরা পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া পাবো, আবার এটা 15%। এটা আসলে অভাবনীয়। আলহামদুলিল্লাহ, 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 সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অনেক অনেক শুকর যে আমরা এই আন্দোলনটাকে সফল করতে পেরেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। এখন আসি আন্দোলনের আসলে স্মৃতিচারণের ব্যাপারে। আপনারাও স্মৃতিচারণ করবেন, আমি এখান থেকে এগুলো দেখবো এবং আমিও কিছু বলবো। আপনাদের এখান থেকে, আপনাদের কমেন্ট থেকে আমরা ইনশাল্লাহ কিছু আমরা স্মৃতিচারণ করবো এখান থেকে। আপনারা অনেকে জানেন না যে আন্দোলন শুরু করাটা কত বড় যে চ্যালেঞ্জিং ছিল। আমরা আজকে যেহেতু মোটামুটি ফাইনাল হয়েছে আমাদের 15% বাড়ি ভাড়া, আজকে এই বিষয়গুলো একটু ডিসক্লোজ করবো আপনাদের সামনে। আপনারা অনেক গোপন বিষয় আছে যেগুলো আপনারা জানেন না, আজকে আপনাদেরকে বিষয়গুলো জানাবো। কিছু কিছু বিষয় সবগুলো হয়তো জানানো যাবে না। আমরা যখন আন্দোলনটা শুরু করি, আগের দিন আমি চলে যাই ঢাকা থেকে, ময়মনসিংহ থেকে ঢাকায় যাই। যাওয়ার পরে আমরা পল্টনের, আপনার যেখান থেকে আমরা সবসময় আমাদের আন্দোলন কর্মসূচিগুলো ব্যানার করি, ওখানে ব্যানার করার ওই সময় প্রায় শেষ হয়ে গিয়েছে। মোটামুটি সারা দেশ থেকে শিক্ষকদের ফোন আসছে, আমরা যেখানে যেখানে যে প্রবলেম হচ্ছে আমরা ওখানে কথা বলছি, বিভিন্ন জায়গায় যে প্রবলেম হচ্ছে এগুলো সলভ করার জন্য চেষ্টা করছি। হঠাৎ করে ডিএমপি থেকে আমাকে একটা ফোন দিলেন। ফোন দিয়ে বললেন যে আপনাকে বারবার চেষ্টা করছি ফোনে পাওয়ার জন্য, আমরা পাচ্ছিলাম না। আমি বলছি বলেন, অসুবিধা নাই, আমার তো সারা দেশ থেকে ফোন আসছে, আমি আসলে এই জন্য হয়তো ফোন রিসিভ করতে পারিনি। উনি বললেন আপনার হোয়াটসঅ্যাপে একটা চিঠি পাঠানো হয়েছে, আপনি চিঠিটা পড়েন। আমি বললাম কিসের চিঠি? তিনি বললেন আপনি পড়েন, তারপরে দেখেন। তো চিঠি খুললাম, চিঠি খুলে দেখি ডিএমপির পক্ষ থেকে আমাদেরকে, আমরা তো আবেদন দিয়েছিলাম আগে ডিএমপিতে আমরা যে প্রোগ্রামটি করব, ডিএমপির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রেস ক্লাবে কোন রকম কর্মসূচি পালন করার অনুমতি দেয়া গেল না, এরকম ছিল ভাষাটা। যে ওনারা আমাদেরকে প্রেস ক্লাবে কর্মসূচি পালন করতে দিবেন না। এটা এই চিঠি পাওয়ার পরে আমার মনে হয়েছে যে আসমান আমার মাথার মধ্যে ভেঙে পড়েছে। এমন মনে হয়েছে যে ডিএমপি যদি চিঠি দেয় যে আন্দোলন কর্মসূচি পালন করা যাবে না, তাহলে তো আসলে এই কর্মসূচি পালন খুব কঠিন হয়ে যাবে। আমার সাথে তাৎক্ষণিকভাবে যারা নেতৃবৃন্দ ছিলেন, সবার নাম এই মুহূর্তে মনে নেই, ওনাদের সাথে পরামর্শ করলাম, সবার সাথে না, দু একজন, কারণ এই বিষয়টা আবার যদি ছড়িয়ে পড়ে তাহলে আন্দোলনের ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। একেবারে আমার ঘনিষ্ঠ যারা এখানে দু একজন ছিল, তাদেরকে আমি সবসময় ট্রাস্ট করি, এক দুজনের সাথে আমি পরামর্শ করলাম যে ঘটনা এই, কি করা যায়। এখন আমরা পরামর্শ করে সিদ্ধান্ত নিলাম যে আমরা যে কোনো মূল্যে প্রোগ্রাম করব। এখন
প্রোগ্রাম যদি আমরা শহীদ প্রেস ক্লাবে করি, আর পুলিশ যদি যেহেতু আমাদেরকে চিঠি দিয়ে নিষেধ করেছে, আমরা যদি এখানে যাই, তাহলে নিঃসন্দেহে পুলিশের সাথে আমাদের একটা সংঘর্ষ হবে, এবং সংঘর্ষের ফলে পুলিশের সাথে তো আসলে মোকাবেলা করা আমাদের টিকে থাকা খুবই কঠিন। আমরা এই আন্দোলনটাকে কন্টিনিউ করতে পারবো না। এর আগে একটু বলি আপনাদেরকে, সেটা হচ্ছে আমরা 17 সাল থেকে আমরা মূলত কাজ করি শিক্ষকদের জন্য। আপনারা জানেন যে আমাদের 5% ইনক্রিমেন্ট এবং বৈশাখী ভাতা যে আন্দোলন আমরা করেছি, তো ওই আন্দোলন থেকে নিয়ে আপনার এই বাড়িবার আন্দোলন পর্যন্ত যত আন্দোলনে যত চিঠি দিয়েছি, ডিএমপি থেকে কোনো মানে কোনো সময় রেসপন্স করা হয়নি। অর্থাৎ ওনারা জেনেছে, আর জানাটা ওনারা এটাই ওনাদের মনসম্মতি যে আপনারা প্রোগ্রাম করতে পারবেন। তো আমরা খুবই মানে বিস্মিত হয়ে গেলাম যে শিক্ষকদের দাবি দেওয়ার জন্য আমরা মূলত আসলে কাজ করছি, আমাদের তো অন্য কোনো উদ্দেশ্য নেই। এটা তো এখন আপনাদের কাছে পরিষ্কার যে আমাদের আসলে কোনো রকম উদ্দেশ্য ছিল না, শুধুমাত্র শিক্ষকদের দাবি দেওয়া আদায় আমাদের উদ্দেশ্য ছিল। বৈষম্য থেকে মুক্তি, 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারীদের ভাগ্যের উন্নয়ন, এটা আমাদের মূল উদ্দেশ্য ছিল। এটা তো এখন আপনাদের কাছে ক্লিয়ার, এটা আমাদের আর বলার কিছু নেই। তো আমি খুবই টেনশনে পড়ে গেলাম, কি করা যায় এই মুহূর্তে। প্রোগ্রামটাও করতে হবে, আবার সরকারের সাথে সরাসরি যদি আমরা যদি ওখানে আমরা যদি কলিশনে যাই, তাহলে মুশকিল হয়ে যাবে। তো আমরা খোঁজার চেষ্টা করলাম যে কাজটা কারা করেছে। এটা তো আমাদের কাছে আসলে ক্লিয়ার ছিল কারা এটা করেছে। বিভিন্ন জায়গা থেকে আপনার তদবির হয়েছে, লবিং হয়েছে, এবং ডিএমপি কে আপনার মিসগাইডেড করা হয়েছে যে এখানে সিন ক্রিয়েট হবে, সরকারের বিপক্ষে তারা অবস্থান নিবে বিভিন্ন ভাবে। যাই হোক, তারা কনভিন্স করতে তারা সক্ষম হয়েছিলেন, ফলে আমাদেরকে তারা এই চিঠিটা দিয়েছেন। চিঠি পাওয়ার পরে আমি তখন দুইটা অপশন চিন্তা করলাম যে আমরা আপনারা জানেন যে মাসুদ ভাইয়ের কথা বলছিলাম, যে রমনার যে যিনি আপনার ডিসির দায়িত্বে ছিলেন, তার সাথে উচ্ছবাদ আন্দোলন করতে গিয়ে তার সাথে একটা সুসম্পর্ক তৈরি হয়, আমার ব্যক্তিগত একটা সুসম্পর্ক তৈরি হয়। তো সেই সম্পর্কের জায়গা থেকে আমি চিন্তা করলাম যে মাসুদ ভাইয়ের সাথে আগে দেখা করি, দেখা করার পরে আমরা সিদ্ধান্ত নিব। ইন দা মিন টাইম বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ছে, ওই যে আমাদের বিপক্ষ গ্রুপ যারা ছিল তারা ছড়িয়ে দিয়েছে যে প্রেস ক্লাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সারা দেশ থেকে ফোন আসা শুরু করলো, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টা ওইভাবে ভাইরাল হয়ে নেই। আমরা পরে প্রথমেই আমরা এনসিপির কার্যালয়ে গেলাম, শান্ত ভাইয়ের সাথে কথা বললাম, ওখানে পরে গেলাম, গিয়ে ওনারা প্রথমে মানে দায়িত্ব নিতে চাই নাই, পরবর্তীতে যাই হোক যেভাবে হোক ওনাদের সাথে আমাদের একটা কথাবার্তা হওয়ার পরে ওনারা পরে দায়িত্ব নিলেন যে ঠিক আছে আমরা প্রোগ্রামে আগামীকালকে প্রোগ্রাম আমরা থাকবো, এবং বললেন শান্ত ভাই হাসনাত আব্দুল্লাহ এমপি মহোদয় ওনাকে ওনার সাথে ফোনে কথা বলে নিশ্চিত করলেন, উনি ওই দিন কুমিল্লায় ছিলেন, যে উনি আমাদের প্রোগ্রামে জয়েন করবেন। তো হাসনাত আব্দুল্লাহ এমপি উনি জয়েন করবেন এটা নিশ্চিত হওয়ার পরে আমাদের মোটামুটি একটা সাহসের জায়গা তৈরি হইলো, যে না এখানে যেহেতু আমরা একটা রাজনৈতিক দলকে পেয়েছি, আমাদের একটা সাহসের জায়গা তৈরি হলো। আমি পরে শান্ত ভাইকে বললাম যে আপনার ডিএমপি থেকে একটু কথা বলা যায় কিনা, যাতে আমাদেরকে প্রেস ক্লাবে যাতে ওনারা এলাও করেন। তখন উনি আমাকে বললেন যে দেখেন এটা তো প্রোগ্রামটা আসলে আমাদের না, প্রোগ্রাম আপনাদের। আমাদের প্রোগ্রাম হলে হয়তো বা আমরা যদি অ্যারেঞ্জ করতাম তাহলে আমরা হয়তো পারতাম, কিন্তু আসলে প্রোগ্রামটা তো আমরা অ্যারেঞ্জ করি নাই, সুতরাং আমাদের জায়গা থেকে আসলে ওটা বলার সুযোগ নাই। তবে আমরা থাকবো, এটা আপনারা প্রকাশ করতে পারেন এবং প্রচার করতে পারেন। পাশাপাশি এনসিপির যিনি সদস্য সচিব জনাব আক্তার এমপি মহোদয়, উনি আক্তার ভাই উনিও মানে আসবেন, এটাও আমাদেরকে নিশ্চিত করলেন। আরো 2 একজনের নাম ওনারা দিলেন যে ওনারা 3-4 জন আমাদের প্রোগ্রামে থাকবেন। মোটামুটি এই জায়গা থেকে অন্তত একটা সাহস আমরা পাইলাম যে ওনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে অন্তত আমরা চেষ্টা করতে পারবো আমাদের প্রোগ্রামটা মানে সফল করার জন্য। এরপরে আমরা চলে গেলাম আপনার, আমি ফোন দিলাম মাসুদ ভাইকে যে মাসুদ ভাই আপনি আসেন কোথায়? বলছে আমি তো ইয়েতে আছি, আমি শাহবাগ থানায় আছি, আসেন এখানে। গেলাম, গিয়ে মাসুদ ভাইয়ের সাথে বললাম যে ভাই আমরা মানে মাসুদ ভাই তখন বারবার বলছিলেন যে আপনার শহীদ মিনার প্রোগ্রামটা করেন, বারবার যে আমি সব অ্যারেঞ্জ করে দিব, আপনার শহীদ মিনার প্রোগ্রামটা করেন, আপনার শহীদ মিনার চলে আসেন। আমি বলছি মাসুদ ভাই যদি এটা ছড়াইয়া পড়ে যে প্রেস ক্লাবে আমরা কর্মসূচি পালন করতে পারতেছি না, আমাদের শিক্ষকদের যে আসার যে বিষয়টা, অর্ধেক শিক্ষক আপনার মানে রাস্তা দিয়ে থেকে যাবে, তারা কিন্তু আসবে না, আমাদের আন্দোলনটা সফল করতে পারবো না। উনি কোনোভাবেই দিবে না, কারণ ডিএমপি সরাসরি নিষেধাজ্ঞা আছে, চিঠি আছে, এখানে উনি কোনো দায়িত্ব নিবে না। অনেক রিকোয়েস্ট করার পরে মাসুদ ভাই পরে বললো আচ্ছা ঠিক আছে আমি দেখি ডিএমপিতে কথা বলে। উনি সম্ভবত তখনকার অতিরিক্ত কমিশনার হবে, আমি নাম জানি না, ওনার সাথে ফোন করলেন, ফোন করে আমাদের বিষয়টা বললেন, ওনারা রাজি হচ্ছিলেন না, আমাকে ওরা ফোন ধরাই দিলেন,
আমি ওনাকে অনেক মানে বিনয়ের সাথে মানে যেভাবে সম্ভব আর কি কনভিন্স করা, আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে অন্তত আমাদেরকে দুপুর পর্যন্ত আমরা যাতে প্রেস ক্লাবে থাকতে পারি, যেহেতু এটা আলোচনা হয়েছে, এটা নিয়ে আমরা ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছি, আমরা তো দুপুর পর্যন্ত আমাদেরকে সময় দেন, আমরা দুপুরের মধ্যে আমরা প্রেস ক্লাব থেকে মিছিল সহকারে আমরা শহীদ মিনারে চলে আসবো। তো শহীদ মিনারে আসবো, এখানে আসলে একটা সমস্যা ছিল। সমস্যাটা হচ্ছে যে শহীদ মিনারে তো আসলে আপনি এখানে বসে থাকলে সরকারের কোনো হেডেক নাই, কিন্তু আপনি যদি প্রেস ক্লাবে মনে করেন কয়েক হাজার শিক্ষক নিয়ে বসে থাকেন, রাস্তা যদি ব্লক হয়ে যায়, সারা ঢাকা শহর আপনার ব্লক হয়ে যায়। তো শহীদ মিনারে যদি আমাদেরকে কোনোভাবে আনতে পারে তাহলে আন্দোলন আর সফল হবে না। তো আমরা পরে চিন্তা করলাম যে আমাদের যেহেতু আমরা প্রেস ক্লাব থেকে শহীদ মিনার যেহেতু আন্দোলন আমরা করবো, আর সরকার যেহেতু এখানে চাচ্ছে না, আমরা অন্তত শহীদ মিনারে যাই, শহীদ মিনারে যাওয়ার পরে দেখা যাক কি হয়, আল্লাহ ভাগ্যে কি ডাকছে আমাদের। আমরা পরে প্রোগ্রাম থেকে আপনারা জানেন পরে আমাদেরকে মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া হলো। ওখানে আলোচনা তো ওই রকম আর আমাদের ফলপ্রসূ হয়নি। আমাদের কাছ থেকে তারা জানতে চাইলো যে আমাদের দাবি দেওয়া কি। আমরা ওখানে মিটিং করে যে 20% এবং আপনার আমাদের যে বাড়ি মেডিকেল ভাতা এবং আমাদের উৎসব ভাতা, মেডিকেল ভাতা কর্মচারীদের 75% আপনার উৎসব ভাতার জন্য আমরা দাবি জানালাম। এই 3টা দাবি জানাই আমরা ওখান থেকে আসলাম। তো আসার পরে আমরা যখন শহীদ মিনার থেকে আমরা প্রেস ক্লাবে চলে আসলাম, এখানে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে কারণ মানুষ ছিল প্রচুর, লক্ষাধিক টিচার ছিল, আরো মোর দেন হবে। আমরা মাইক ছিল আমাদের মাত্র 4টা। মাইক 4টা থাকার কারণে আমরা যে ওখান থেকে এসে ব্রিফ করেছি, এই আওয়াজটা সবাই আসলে জানতে পারে নাই, সবার কানে যায় না। এবং ওখানে তো আপনার হট্টগোল ছিল, হাঙ্গামা ছিল, আওয়াজ আপনার একেবারে লাউড আওয়াজ ছিল। তো আমরা যখন মিছিল নিয়ে চলে আসি, আমাদের অনেক শিক্ষক যারা আসলে বুঝতে পারেন নাই, ওনারা আপনার প্রেস ক্লাবে ছিলেন, ওনারা ওখান থেকে মুভ করেননি। এই সময় একদল চক্রান্তকারী যারা মূলত আমাদের এই আন্দোলনকে বানচাল করার জন্য, এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র লিপ্ত ছিল, তারা ওই সময় আপনার মঞ্চের দায়িত্ব নিয়ে ওখানে শিক্ষকদেরকে বিভিন্ন ভাবে ওখানে মানে ডাকতে শুরু করে ওখানে থাকার জন্য। আমি ওখান থেকে লাইভ করেছি। আমি শহীদ মিনার যাওয়ার পর যখন শুনলাম যে আমাদের অনেক শিক্ষক আসে নাই, আমি লাইভ করলাম। লাইভ করে আমি মাসুদ ভাইকে ফোন করে বললাম যে আপনি আমাদের শিক্ষকদেরকে আপনাদের মাধ্যমে বলেন যে আমরা শহীদ মিনারে আছি, শহীদ মিনারে চলে আসার জন্য। কিন্তু আমাদের কিছু ষড়যন্ত্রকারী শিক্ষকের কারণে আমাদের কিছু শিক্ষক তারাও মিসগাইডেড হয়েছেন, তারা বুঝতে পারেন নাই, ওনারা ওখানে ছিলেন, অনেকে ইচ্ছাকৃত ভাবে ছিলেন। যেমন একজন আমাকে বলেছেন, স্যার আমি ইচ্ছা করে যাই নাই, আমার কাছে মনে হয়েছে যে শহীদ মিনারে গেলে আন্দোলন আমাদের সফল হবে না। যাই হোক, পরবর্তীতে এখানে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে, শিক্ষকদেরকে বারবার আপনার এখান থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করার পরেও আপনার না যাওয়ার কারণে এক সময় বিএনপির পক্ষ থেকে পুলিশ আপনার লাঠিচার্জ করেছে। এটা অত্যন্ত দুঃখজনক। পরবর্তীতে এটা নিয়ে আমরা প্রতিবাদ জানিয়েছি এবং বিভিন্ন আপনার টক শো গুলোতে আমি এটা নিয়ে তীব্র ভাষায় আমি কথা বলেছি, আপনারা শুনেছেন। তো ওখান থেকে যাওয়ার পরে যে বিষয়টা সবচেয়ে বেশি ছিল ইন্টারেস্টিং, এটা আসলে অভিজ্ঞতা আলোচিত হয়েছে। আমি চিন্তা করলাম শহীদ মিনারে যদি আমরা বসে থাকি, এখানে যদি সারাদিন চিল্লাচিল্লি করি, এখানে যদি সারাদিন আমরা বক্তব্য দিই, সরকারের কোনো সমস্যা নাই। কারণ শহীদ মিনারে আপনি বসে থাকলে এখানে সরকারের সারা শহরে কোনো রকম প্রভাব পড়বে না। আমার মাথায় তখন একটা জিনিস আসলো যে মিডিয়াতে যদি আমরা থাকতে চাই, মিডিয়া কভারেজে থাকতে চাইলে প্রতিদিন কোনো না কোনো কর্মসূচি শহীদ মিনার থেকে দিতে হবে। সেই জায়গা থেকে আপনারা দেখেছেন যে আমাদের এই কর্মসূচির মধ্যে একটা বৈচিত্র্য ছিল। প্রত্যেকদিন আমরা শহীদ মিনার ছিলাম, কিন্তু আমরা ওখান থেকে মুভ করেছি। একদিন আমরা গিয়েছি কদম পড়ার দিকে, একদিন আমরা গিয়েছি সচিবালয় অভিমুখে, একদিন আমরা গিয়েছি আপনার টিএসসি এর দিকে, একদিন আমরা গিয়েছি আপনার শাহবাগের দিকে। তো এই মানে কর্মসূচির মধ্যে যে আপনার বৈচিত্র্য ছিল, আপনার এই যে আপনার বৈচিত্র্যর কারণে এবং প্রতিদিন মুভ করার কারণে মিডিয়াগুলো বসে থাকতো যে কখন মুভ করবে এবং তারা ব্যাপকভাবে প্রচার করবে। আমার মনে হয় এই যে শহীদ মিনার থেকে বিভিন্ন জায়গায় প্রতিদিন মুভ করার যে কর্মসূচিটা, এটা আমাদের জন্য টনিক হিসাবে কাজ করেছে আন্দোলন সফল হওয়ার ক্ষেত্রে, এটা আমার কাছে মনে হয়। তো ওখান থেকে আন্দোলন আপনারা জানেন এইভাবে আমরা আন্দোলন পরিচালনা করেছি। বিভিন্ন রকমের চাপ ছিল। সবচেয়ে বড় কষ্টের যে বিষয়টা ছিল সেটি হচ্ছে আসলে ওখানে খাবার, মানে খাবারের কি যে কষ্ট হয়েছে ওখানে। আমি হোটেলে আসলে খাইতে পারি না, আমি ব্যক্তিগতভাবে বাইরের খাবার আমি খাইতে পারি না। আসলে এটা আমার মানে জানি এটা বদ অভ্যাস না ভালো অভ্যাস জানি না, আমি খাইতে পারি না। তো আমার খাবারের খুব কষ্ট হয়েছে, মানে খাবারের কষ্ট। সকালের খাবার দেখা গেছে দুপুরে খাইছি, দুপুরের খাবার রাতে খাইছি। অনেকদিন দেখা গেছে সকাল থেকে নিয়ে মানে সন্ধ্যা পর্যন্ত কোনো খাবারই খাওয়া হয়নি। মানে খাবারের যে এত কষ্ট হয়েছে ওই সময়, এই ক্ষীরা তারপরে শশা এই জাতীয় খাবার টাবার খেয়ে কোনো রকমে আমরা মানে ছিলাম, সুস্থ ছিলাম। আমার সাথে অনেকে কষ্ট করেছে। একটি ড্রেস, একটি পায়জামা, একটি পাঞ্জাবি এবং একটি আপনার আন্ডারওয়্যার 3 দিন পরে আমি ছিলাম। কারণ আমার জামা কাপড় ছিল এক জায়গায়,
কিন্তু এখান থেকে মুভ করাটা খুবই আপনার অনিরাপদ ছিল। কারণ আমি আপনারা জানেন যে গোয়েন্দারা সবসময় মানে নজরদারিতে রাখতো। এটা তো পরে আন্দোলনের পরে ওনারা বলছেন যে আপনি সবসময় নজরদারি ছিলেন। তো গোয়েন্দাদের নজরদারির কারণে একটি জামা পরে আমি আপনার 3 দিন ছিলাম। মাঝে মধ্যে এত অস্বস্তি লাগতো, কারণ বিশেষ করে আন্ডারওয়্যার আপনার 3 দিন একটা পরে মানে আপনার পরিধান করে থাকা, এটা অত্যন্ত কষ্টকর ছিল, অত্যন্ত কষ্টকর। এটা মনে হইলে আমি এখন চিন্তা করি যে এটা আসলে কিভাবে সম্ভব ছিল। বৃষ্টি বৃষ্টি আসছে, বৃষ্টিতে ভিজেছি, এই জামা শুকাইছে, রৌদ্রে প্রখর তাপে পুরা জামা কাপড় সব দিচ্ছে, আবার এগুলো শুকাইছে। এই ছিল শহীদ মিনারের 15% বাড়িওয়ার আন্দোলনের ইতিহাস। এই আন্দোলনে আমি যেমন পরিশ্রম করেছি, আমার অনেক সহযোদ্ধা, এখন হয়তো আমি বিক্ষিপ্ত ভাবে দু একজনের নাম নিলে অন্যরা কষ্ট পাবে, এই জন্য আমি কারো নাম নিতে চাই না। আমার অনেক সহযোদ্ধা অক্লান্ত পরিশ্রম করেছেন, সারা রাত্র এখানে ঘুমিয়েছেন, এখানে সারা রাত্র থেকেছেন। তবে একটা জিনিস আমি এনজয় করেছি আন্দোলন করে, সেটা হচ্ছে আমার কাছে মনে হইতো যে হ্যাঁ আমরা মানে সবাই একই পরিবারের, মানে সন্ধ্যার পরে যখন মানে সবাই একসাথে বসতাম, তখন তার আসলে আন্দোলনের বিষয় থাকতো না। সন্ধ্যার পরে তখন আমরা লাইভ করতাম, গল্প গুজব করতাম, বিভিন্ন জায়গায় ফোন টোন করতাম। তখন মনে হইতো যে আমরা মনে হয় সবাই একই পরিবারের সদস্য। এই যে গল্প গুজব করতাম, এটাকে আমি খুব বেশি এনজয় করেছি। আমরা দেখি যে অনেক সময় আপনার ইয়ে হয়েছে, আপনার এই যে সরি, অনেক সময় আপনার এই যে গানের গানের আসর হইতো আমাদের বিভিন্ন জায়গা থেকে, আমি জানি না ওনাদের নাম, দূরে অনেক দূরে শিক্ষক আপনার এই যে হারমোনিয়াম, তবলা এগুলো নিয়ে চলে আসছে। আমাদের ফিমেল টিচাররা রাতে এখানে থাকে, তারা গান টান করতো। তা আমি মাঝে মধ্যে ওখানে যাইতাম, বসতাম, ওনাদেরকে উৎসাহ দিতাম। এগুলো আমার কাছে আমি অনেক মানে এনজয় করেছি, আমার কাছে খুব ভালো লাগতো যে এটা মানে আসলে এই স্মৃতিগুলো, এগুলো মনে হয় সারা জীবন যতদিন বেঁচে থাকি এগুলো মানে অমলিন হয়ে থাকবে। মানে শিক্ষকদের সাথে কাটানো এই সময়গুলো, আসলে এই মুহূর্তগুলো অমলিন হয়ে থাকবে। আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনার এই যে আন্দোলনে আপনার ব্যারিকেড দেওয়া, বিভিন্ন জায়গাতে যেভাবে ব্যারিকেড দেওয়া হয়েছে। আমি অসংখ্য ডিসি, অসংখ্য এসপি, ওসি, কত জায়গায় যে কথা বলেছি আমি, বিভিন্ন জায়গায় বাস আটকাই, ফোন করে স্যার আমাদের বাস আটকাই দিছে, ওসি কে ফোন দেই, ওখানকার ইউনোকে ফোন দেই, ডিসি কে ফোন দেই, এসপি কে ফোন দেই, লঞ্চ আটকাই দিছে, ওখানকার আপনার পুলিশ, আপনার সার্কেল পুলিশকে ফোন দেই, এসপি কে ফোন দেই। অসংখ্য জায়গায় আমাদেরকে শিক্ষকদের এই বাস টাস আটকে দিয়ে তাদেরকে মানে যাতে এই আন্দোলনে না আসে, তারা এই চেষ্টাগুলো করেছে। সকল ষড়যন্ত্র ছিন্ন করে আমরা সফল হয়েছি, বিজয়ী হয়েছি। এটা এই জন্য আল্লাহ তাআলার আবারও শুকরিয়া আদায় করছি। এই আন্দোলনের সাথে যাদের ন্যূনতম ত্যাগ জড়িত আছে, সকলের প্রতি জাতীয়করণ প্রত্যাশী জোট কৃতজ্ঞ, সকলের প্রতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম কৃতজ্ঞ। আমরা এই আন্দোলন আগামী দিনে আমাদের পাথেয়, এই আন্দোলনের কৌশল, এই আন্দোলনের পরিকল্পনা, এই আন্দোলনের সততা, এই আন্দোলনের দক্ষতা, এই আন্দোলনের যে অভিজ্ঞতা, এটা আগামী দিনে আমাদের জাতীয়করণ আন্দোলনের পাথেয় হিসেবে এটা কাজ করবে ইনশাল্লাহ, আমি এটা বিশ্বাস করি। এটা ইনশাল্লাহ আমাদের জন্য কাজ করবে, এটা আমার বিশ্বাস আছে এবং আমরা ইয়ে করি। এখন আসেন যে বিষয়গুলো আমাদের যে বিষয়গুলো আমরা আগামী দিনের যে বিষয়গুলো আছে, আপনারা অনেকে বলেন স্যার আন্দোলন শুরু করেন। আন্দোলনে আমি আপনাদেরকে বারবার যে জিনিসটা বলি যে আন্দোলনে আসলে টাইমিংটা খুবই জরুরি। টাইমিং আপনাকে বুঝতে হবে। একটা সরকার মাত্র ফর্ম করেছে, 4 মাস হয়েছে, আপনি আন্দোলন করে মাত্র গিয়েছেন, এখন আন্দোলনের সময় না। আমরা ওয়ার্ম আপ কিছু আন্দোলন আমরা হয়তো করবো, কিন্তু এখন আন্দোলন সময় না। আবেগ দিয়ে শুধু কথা বললে হবে না। আমাদের বাড়ি ভাড়া এতদিন পর্যন্ত আমরা পাই নাই, এখন এটা নোটিশ জারি হয়েছে, এটা কার্যকর হবে। সবগুলো বিষয় চিন্তা ভাবনা করেই আমাদেরকে কর্মকৌশল নির্ধারণ করতে হবে। আমরা জাতীয় প্রত্যাশী জোট এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা শুরু করেছি। আমরা আলোচনা করে যে কিভাবে আগামী দিনের আন্দোলনের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে, আমরা এগুলো ইনশাল্লাহ প্রস্তুত করবো। আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে আপনারা শেয়ার করতে পারেন। আমি আমার মোটামুটি আন্দোলনের ব্যাপারে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম। এর বাইরে আসলে অসংখ্য স্মৃতি আন্দোলনকে ঘিরে আছে। এগুলো আসলে মানে কোনোভাবেই এগুলো আসলে যখন মাঝে মধ্যে মনে হয়, চিন্তা করি যে এত কষ্ট কিভাবে করছে। আপনাদেরও হয়তো মনে হয়, আপনারা মানে ফজরের আগেই দেখতাম যে 3টার সময় বাস নিয়ে ওই দূর দূরান্ত থেকে শিক্ষক বাস নিয়ে নামছে, স্যার আমরা মানে সন্ধ্যায় মানে রওনা দিয়ে এখন বাস থেকে নামছি। এগুলো যখন দেখতাম আসলে আমরা মানে খুবই মানে অভিভূত হইতাম যে আসলে শিক্ষকরা আসলে এই আন্দোলনটাকে কিভাবে অন করেছিল। আমি আপনাদের আমি এখন আর কথা বলবো না। আন্দোলন নিয়ে যদি আপনাদের কোনো স্মৃতি থাকে, যারা আমার সহযোগিতা এখানে যুক্ত আছেন, আপনারা শেয়ার করতে পারেন। এগুলো নিয়ে আমরা একটু কথা বলতে পারি। কারো যদি কোনো রকমের শেয়ার করার মতো স্মৃতি থাকে আপনারা শেয়ার করতে পারেন। আর একটা বিষয়, আমার কয়েকজন সহযোদ্ধা মাঝে মধ্যে আপনার বাসা থেকে খাবার নিয়ে আসতো। মানে এই যে আমাদের বাসির স্যার আমার মিরপুর বাংলা স্টুডেন্ট কলেজের বাংলা স্টুডেন্ট কলেজ
আমাদের উনি সিনিয়র শিক্ষক, উনি সেই মিরপুর থেকে আপনার মানে খাবার রান্না করে নিয়ে আসছেন আমাদের খাওয়ানোর জন্য। আরো অনেকে আনছেন, আমি সবার নাম হয়তো বলতে পারবো না। এক ম্যাডাম একদিন সকালে অন্তত প্রায় 100 টিচারের জন্য আপনার নাস্তা, নিজে রুটি, ডিম, তারপরে এগুলো মিষ্টি মিষ্টি নিয়ে আসছেন। অনেকে অনেক কিছু নিয়ে আসছেন, অনেক বড় সহযোগিতা করেছেন। এগুলো আসলে ভোলার মতো না, এই স্থিতি আসলে মানে এগুলো আসলে ভোলার মতো না। এগুলো যারা এখানে ছিলেন তারা নিশ্চয়ই আমার আমার মতো অনেকে কষ্ট যেমন করেছেন, নিশ্চয়ই আপনারা এনজয় করেছেন। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আর বাংলাদেশের ইতিহাসে এত বড় আন্দোলন তো আসলে শিক্ষকদের আন্দোলন এটা হয় না, এটা সবাই এক ব্যক্তি স্বীকার করেন যে এত বড় আন্দোলন এইভাবে হয় নাই। এটা আপনারা আজকে আমরা তো বাড়ি ভাড়া নিয়ে আলোচনা করতেছি, আপনারা অন্য দাবি তো প্রতিদিনই আপনারা বলেন, আজকে এত দাবি না বলে আজকের আন্দোলনের ব্যাপারে বলেন। কারণ এটাকে আমরা আমাদের স্মৃতিতে সবসময় রাখতে চাই এবং এটাকে আমাদের জন্য একটা মডেল আন্দোলন হিসাবে আমরা রাখতে চাই। এটা আমাদের স্মৃতিতে আমরা রাখতে চাই, এটা মডেল হিসাবে, এটা আমাদের মডেল হিসাবে থাকবে আমাদের স্মৃতি করে। এটা আমরা ধরে রাখতে চাই এটাকে, এটাকে আমরা সেলিব্রেট করবো, প্রতি বছর সেলিব্রেট করবো আমরা এই আন্দোলনকে ইনশাল্লাহ। অন্য বিষয়ে আজকে কোনো কথা বলবো না, আজকে শুধু এই আন্দোলন নিয়ে কথা হবে। আপনাদের সারাদিনে আপনাদের নিয়ে কথা বলি, আজকেও তদবির করছি, মাদ্রাসা অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয় আজকেও কথা বলছি আপনাদের বিষয় নিয়ে। তো প্রতিদিনই তদবির করি, আজকে আজকে অন্য কোনো বিষয়ে কথা হবে না। আজকে শুধু শহীদ মিনারের আন্দোলনের ব্যাপারে যদি কারো ইয়ে থাকে আপনারা কথা বলতে পারেন। চোখের পানি আসলে এগুলো, এই যে আসলে কান্না করে, এগুলো আসলে আর্টিফিশিয়াল ছিল না, মানে আবেগ, এগুলো আসলে মানে কষ্টের জায়গা থেকে আসলে মানে চোখের পানি চলে আসছিল ওই সময়। এটা আসলে নিয়ন্ত্রণের বাইরে ছিল, মানে ইমোশনাল হয়ে যাওয়ার কারণে আসলে হয়েছে। আপনারাও কান্না করেছেন, আমিও কান্না করেছি কষ্টের জায়গা থেকে। এটার ফলাফলে আল্লাহ তাআলা হয়তো আমাদের চোখের পানি আল্লাহ তাআলা কবুল করেছেন। আমাদের শিক্ষক যারা আছেন ওনাদের অনেকে আমাকে বলেন যে স্যার, আমার স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে মানে আপনার জন্য দোয়া করে, এই আন্দোলনের জন্য তারা দোয়া করছে। এটা অনেকে বলছেন, অসংখ্য টিচার আমাকে বলছেন যে নামাজ করে দোয়া করে রোজা রাখছে আমাদের জন্য। এগুলো সবার এই ইয়ের মানে আল্লাহ তাআলার কাছে প্রার্থনার ফলাফল আজকের আমাদের এই সফলতা। এটা আপনি ছোটখাটো ভাবে দেখার কোনো সুযোগ নাই। আপনি একটু চিন্তা করে দেখেন, একজন প্রিন্সিপাল সে আপনার যদি নতুন স্কেল বাস্তবায়ন হয় প্রায় 15,000 টাকা বাড়ি ভাড়া পাবে। 15,000 টাকা, প্রায় 15,000 টাকা বাড়ি ভাড়া পাবে। চিন্তা করতে পারেন, যেখানে 1,000 টাকা বাড়ি ভাড়া ছিল, একটা আন্দোলনে আপনার প্রায় 15,000 টাকা। একজন হেডমাস্টার সবাই আনুপাতিক হারে পাবেন। এখন যারা আপনার সহকারী আছেন হয়তো আপনাদের তুলনামূলক কম। ভাই আপনি আজকে সহকারী আছেন, আপনি তো সারাদিন সহকারী থাকবেন না, আপনি একসময় অ্যাসিস্ট্যান্ট হবেন, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হবেন, ভাইস প্রিন্সিপাল হবেন, একসময় আপনি হেডমাস্টার হবেন এবং এটার ফলাফল তো ইনশাল্লাহ ভোগ করবেন। এখন হয়তো সবাই হয়তো এক সমান তো সবাই পাবেন না, কারণ জাতীয় পর্যায়ে যে স্কেল আছে এখানে এটা তো সবাই পাবেন না। সবার তো বেতন বেড়েছে, বাড়ি ভাড়া তো সবাই বাড়ছে, এটা তো সত্য, এটা তো অস্বীকার করার সুযোগ নাই। আগে 1,000 পাইতেন, একেবারে সর্বনিম্ন তো আমরা 2,000 করেছে। আমাদের প্রস্তাব ছিল 3,000 টাকা করার, আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তারা 2,000 টাকার নিচে দিবে না। তো এটা আরো কিছু বিষয় আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে সময় কাটানো একটা ইয়ে ছিল আমাদের, যে প্রায় সময় আমরা চলে যেতাম ঢাকা বিশ্বের সেন্ট্রাল মসজিদে, ওখানে গিয়ে নামাজ পড়তাম, ভালো লাগতো অনেক। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর আমরা জিয়ারত করেছি, ওখানে যাইতাম আমরা মাঝে মধ্যে। ওখানে গিয়ে ওখান থেকে ওনার যে বিদ্রোহী চেতনা, এই চেতনাটা ওখান থেকে আমরা নেওয়ার চেষ্টা করতাম। বিদ্রোহী না হইলে আসলে কোনো কিছু অর্জন করা যাবে না। অনেক স্মৃতি আন্দোলনের। আজকে কোনো কোয়েশ্চেনের কোনো উত্তর হবে না। আজকে শুধু বাড়ি ভাড়া নিয়ে কথা বলবো। বাড়ি ভাড়ার যদি স্মৃতি থাকে শেয়ার করতে পারেন, এর বাইরে কোনো ইয়ে হবে না। বুখা মিছিল এখনো মানুষ মধ্যে জাগ্রত। আমি 2-3 দিন আগে বুখা মিছিল একটা দেখেছি, আপনার ভিডিও দেখেছি। আল্লাহু আকবার, কত মানুষ আর মানুষ দেখা যাচ্ছিল না। এবং স্লোগানগুলো আপনারা নিশ্চয়ই শুনেছেন, যে বিদ্রোহী স্লোগান এবং বিপ্লবী স্লোগান, এগুলো আপনার চোখের অশ্রু দেখে আমার চোখে অশ্রু শুনতে হয়েছিল। এটা সব অনেক শিক্ষক কান্না করেছেন, আমি জানি। এটা যারা এই আন্দোলনকে ভালোবেসেছেন, আমাদের সহযোদ্ধাদেরকে যারা ভালোবেসেছেন, অনেকে আপনারা কান্না করেছেন। রাতের বেলায় মশার কামড়, এগুলো তো আসলে একবার ইয়ে ছিল, আমরা ঘুমাইতে পারি না আসলে, রাতে ঘুমানোর ইয়ে ছিল না ওখানে। মানে রাত্রে দেখা গেছে 3টা বেজে গেছে, 4টা, তখন আমরা একটু ঘুমাইতে যাইতাম, আবার ফজরের সময় উঠতাম, মশার কামড়, আবার ফজরের পরে আপনার খোলা জায়গা তো সূর্য উঠতো, এগুলো আপনারা দেখছেন। এগুলো আসলে কষ্ট আসলে সীমারেখা ছিল না, কোনো সীমারেখা ছিল না। আমাদের কুরবানিটা অনেক বেশি ছিল, আপনাদের সহ আমরা সবার কথা বলছি, আমাদের কুরবানিটা অনেক বেশি ছিল।
যার কারণে রফিকুল্লাহ আফসারী ভাইয়ের কথা এখানে একদিন ওনার গান, হ্যাঁ উনি সকালে আসতেন, উনি এসে ঘুম থেকে আমাকে উঠাতেন। আর সকালে তো ঘন্টা দিয়ে ঘুমাইতাম, উনি এসে ঘুম থেকে বিভিন্ন মাহফিলে যেতেন, মাহফিল থেকে আসতেন, আইসা উনি আমাকে ঘুম থেকে উঠাতেন। উনি অনেক কষ্ট করেছেন। আসলে আমি দুঃখিত আসলে, কারণ নাম নিতে চাই না, কারণ এখানে অসংখ্য সহযোদ্ধার এখানে আপনার আসলে অসংখ্য সহযোদ্ধার এখানে অবদান আছে। সুতরাং বিক্ষিপ্ত ভাবে যদি আমি দু একজনের নাম নেই, অন্যরা কষ্ট পাবে, এই জন্য আসলে এটা নিতে চাই না। যাই হোক, আমরা আজকে লাইভে আমরা কথা বললাম, অজানা অনেক বিষয়গুলো আপনারা হয়তো জানবেন। যে জিনিসটা আপনাদেরকে বলতে চাই, আপনার ষড়যন্ত্র এটা আপনার সব সময় ছিল এবং থাকবে, এবং ষড়যন্ত্র মোকাবেলা করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। কোরআনের মধ্যে আপনার আপনার আয়াত আছে, ইন্না মাআল উসরি ইউসরা। আপনার বিপদের পরেই আপনার স্বস্তি আসে, বিপদের পরেই স্বস্তি আসে। আপনি যদি জাতীয় পর্যায়ে কাজ করেন, আপনার শত্রু তো জাতীয় পর্যায়ে হবে। দেখেন, আমি যখন আপনার যখন এই শিক্ষক আন্দোলন করি নাই, তখন আমার আসলে ওইরকম কোনো শত্রু ছিল না। এই শিক্ষক আন্দোলন করার পরে জাতীয় পর্যায়ের চতুর্দিকে এখন মানে বন্দুক তাক করে থাকে আমার প্রতি, মানে শত্রুর কোনো অভাব নাই। এবং মানে এত বড় রকমের শত্রু যেগুলো আসলে মানে মোকাবেলা করা আমার পক্ষে সম্ভব ছিল না যদি আল্লাহ তাআলা আমাকে সহযোগিতা না করতেন এবং আপনারা দোয়া না করতেন। আপনাদের দোয়া এবং মানুষের ভালোবাসা এবং আল্লাহ তাআলার রহমতে হয়তো আমি টিকে আছি। না হলে আমাকে নিয়ে যে ষড়যন্ত্র হয়েছে এবং যে রকমের ষড়যন্ত্র চলছে, এটা আল্লাহ তাআলা আমাকে রক্ষা করে চলেছেন শুধুমাত্র আপনাদের দোয়ায়। তো আমরা এই আন্দোলনকে আমরা আমাদের পাথর হিসাবে নিব। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে আমরা আমাদের যে এখন বর্তমানে যে দাবি দাওয়াগুলো আছে, এগুলো নিয়ে আমরা জোটে আমরা আলোচনা শুরু করেছি। এগুলো নিয়ে আমরা আমাদের অবস্থান আপনাদেরকে জানাবো কি করা যায়। বিশেষ করে মাদ্রাসার যে বদলিটা আছে, এই বদলিটা নিয়ে আমরা কিছু কাজ করবো এখন, যাতে স্কুলের সাথে যাতে আমাদের মাদ্রাসার বদলিটা চালু হয়, এটা নিয়ে আমরা কাজ করতেছি। আমি অধিদপ্তরে ইতিমধ্যে সবার সাথে আমি কথা বলেছি, মন্ত্রণালয়ের কথা বলেছি কয়েক জায়গায়। এটা নিয়ে একটু সিরিয়াসলি আমি কাজ করতে চাই, যাতে বদলিটা হয়ে যায়। বিশেষ করে ফিমেল টিচার যারা আছেন এবং অনেক দূরে যে টিচাররা আছেন, তাদের অনেক কষ্ট হচ্ছে আসলে চাকরি করতে। এটা নিয়ে আপাতত কিছু কাজ করতে চাই। এর বাইরে আমাদের জাতীয়করণের বিষয় আছে, উৎসব ভাতা, বাড়ি ভাড়া আরো বৃদ্ধি, এগুলো বিষয় নিয়ে আমরা কাজ করবো। এটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছি। আমাদের একটু সময় দেন, আমরা দেখি কিভাবে আমাদের আন্দোলনটাকে আমরা সাজাতে পারি। আমরা একটা সুপরিকল্পিত ভাবে আমাদের একটা আন্দোলনের রূপরেখা তৈরি করে আমরা ওয়ার্ম আপ আন্দোলনের দিকে আমরা হয়তো যাবো এবং ওয়ার্ম আপ আন্দোলন শুরু করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা, আমি আবারও যারা এই শহীদ মিনার আন্দোলনের সাথে আপনারা যারা জড়িত ছিলেন এবং যারা যে কোনো ভাবে আন্দোলনকে আপনারা সহযোগিতা করেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং মাদ্রাসা অধিদপ্তরে আজকে আমি মাওসির চিঠিটা মাদ্রাসা অধিদপ্তরের পরিচালক প্রশাসন এবং অর্থ সরকারের যুগ্ম সচিব জনাব মুজাম্মেল হক খান, সম্ভবত ওনার নাম, মহোদয়, ওনাকে আমি পাঠিয়েছি, উনি সিন করেছেন। আমি কিছু বলিনি, জাস্ট চিঠিটা পাঠিয়েছি দেখানোর জন্য যে আমাদের মাওসি কাজ শুরু করেছে, আপনারা শুরু করেন। কারিগরি অধিদপ্তরে কাউকে পাঠানো হয় নাই, ওনাদের সাথেও আমরা কথা বলে যাতে দ্রুত সময়ের মধ্যে একসাথে যাতে আমরা মাদ্রাসা, কারিগরি এবং স্কুল কলেজ সবাই যাতে আমরা একসাথে 7.5% বাড়ি ভাড়াটা পাই, এটার জন্য আমরা কাজ করব। আপনাদের অনেকের সংশয় ছিল, সন্দেহ ছিল, পাবো কি পাবো না, অসংখ্য ফোন আসতো আমার কাছে। এখন নিশ্চয়ই আপনাদের সংশয় দূর হয়েছে। আমি আপনাদেরকে বারবারই নিশ্চিত করছিলাম, এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে। আমি এটা নিয়ে আসলে কোনো লেখি নাই, কারণ এটা তো একটা সেটেলড ইস্যু ছিল এখানে, এবং সকল রাজনৈতিক দলের যারা আজকে গভর্নমেন্টে আছেন ওনাদের সমর্থন ছিল। সুতরাং এটা নিয়ে আসলে লেখালেখি কোনো প্রয়োজন ছিল না। এটা অহেতুক লেখালেখি করে কিছু অনলাইন পোর্টালে এখানে কিছু বিতর্ক তৈরি হয়েছে। যাই হোক, আলটিমেটলি শেষ পর্যন্ত সরকার আমাদের তাদের বিগত সরকারের যে প্রজ্ঞাপন জারি করেছেন ওইটার প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা পদক্ষেপ নিয়েছেন। এই জন্য তাদেরকেও আমরা ধন্যবাদ জানাতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে আমাদের যে কর্মসূচিগুলো আমরা দেবো এগুলোর সাথে থাকবেন এবং সবাই মিলেমিশে কর্মসূচিগুলো পালন করবেন, সে আশাবাদ ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমরা জাতীয়করণ প্রত্যাশী জোটের কমিটি কিছু কিছু জেলায় করেছি, কিছু উপজেলায় করেছি, বাকি জেলা এবং উপজেলায় করতে চাই। আপনাদের সহযোগিতা চাই। আপনারা আপনাদের উপজেলায় যদি করার মতো যদি আপনাদের সুযোগ থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের বিভিন্ন জেলা কমিটি আমরা ঘোষণা করেছি, আরো কিছু বাকি আছে, আমরা বাকিগুলো গঠন করতে চাই। এবং ফিজিক্যালি আমি প্রত্যেকটা জেলায় আমি সফর করতে, যেগুলোতে সফর করা হয় না আমি ওখানে সফর করতে চাই এবং করবো আমাদের ওয়ার্ম আপ আন্দোলন হিসাবে। তো আপনারা এই ব্যাপারে যদি আপনাদের সহযোগিতার সুযোগ থাকে
আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের দীর্ঘায়ু কামনা করে, আপনাদের জীবনমান আরো জীবনমানের আরো উন্নয়ন হোক, সেই প্রত্যাশা রেখে এবং সকল বৈষম্য থেকে এমপিভুক্ত শিক্ষকরা মুক্ত হোক সে আশাবাদ ব্যক্ত করে, মৃত্যু যাতে আপনাদের জন্য, শিক্ষকদের জন্য, শিক্ষার জন্য যাতে কাজ করতে পারি, আল্লাহ তাআলা যাতে সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, সেই দোয়া চেয়ে আজকের এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।